অনেক দিন পর যেটা আমরা আশা করছিলাম যে এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন। আমরা কিন্তু এটাই আশা করে যাচ্ছিলাম যে কিছু না কিছু তো উনি করবেনই, কিন্তু আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছিলাম, কোনো কিছু উনি করতেছিলেন না। বাট অবশেষে কিন্তু করলেন। সেটা কি? ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করে দিয়েছে। বাপের বেটা সাদ্দামের মতো কাজ করছে। আই স্যালুট টু ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি একেবারে ইট্টি মারছে ভারত, এখন পাটকেল আপনাকে মারতেই হবে। আমরা কিন্তু খুব খুশি হয়ে গেলাম। এই ধরনের কিছু আমরা চাচ্ছিলাম, বাট একই সঙ্গে ভীষণ মর্মাহত হয়েছি। কারণ যে ধরনের চুক্তি আপনার বাতিল করা উচিত ছিল তার ধারে বাড়েও আপনি কিন্তু যান নাই। এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ওই বাংলাদেশ ভারতের কোনো একটা শিপ বিল্ডার একটা কোম্পানির সাথে চুক্তি করছিল, সম্ভবত 2টা টাগবোট জাতীয় কিছু, অর্থাৎ ওই যে কোস্টাল টাগবোট আর কি, যেগুলাতে ওই যে পাহারা দেয় ওই নৌবাহিনী। তো ভারতের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি করেছিল যে তারা 2টা তৈরি করে দিবে, এবং তার টোটাল দাম হলো কত $2,10,00,000 এরকম। তো সেই টাগবোটটা বানানোর চুক্তি বাতিল করেছে। তো এটা কোন ধরনের কথা? এখানে এটা বাতিল করলে এটা তো অন্য কোনো দেশের কাছে গিয়ে আবার ধন্না দিতে হবে, তাই না? আর এখানে এই টাগবোট চুক্তি যখন করা হয়েছে নিশ্চয়ই কিছু অ্যাডভান্স পেমেন্ট করা লাগছে নাকি? ভারতের ওই কোম্পানিকে কিছু অ্যাডভান্স পেমেন্ট অন্তত 10-15-20% তো করাই লাগছে নাকি? তো এখন চুক্তি যদি বাতিল হয়ে যায় তাহলে ভারতের ওই কোম্পানি এতদিন ধরে ওই শিপের বেশ খানিকটা তৈরি করে ফেলছে। তো এখন ভারত যদি বলে ওই শিপ আমরা নেব না, তাহলে কি হলো? বাংলাদেশ যে পেমেন্ট যাই করছে 10-15-20-25-30% যাই করছে, কিছু একটা অ্যাডভান্স পেমেন্ট এখানে না করলে ওই সরবরাহকারী প্রতিষ্ঠান কাজেই হাত দেয় না। এটা তো স্বাভাবিক সিস্টেম। তাহলে ওই টাকা তো ওরা ফেরত দিবে না। দিবে কোনো দরবারে মামলা করে, আন্তর্জাতিক কোনো দরবারে গিয়ে সালিসি মীমাংসা করলে ওই টাকা কিন্তু ফেরত পাবে না। তাহলে হারে ধারে লস হলো কার? বাংলাদেশের। আর ওরা যদি ওই টাগবোট তৈরি করেও ফেলে তো ভারতের সেনাবাহিনীর নিজেদেরও তো ওই সমস্ত বোট লাগে, তাই না? তো তারা কী করবে? ভারতের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিবে। তো ওই কোম্পানির তো লস হলো না, লস হলো কার? বাংলাদেশের। বাংলাদেশ যে অ্যাডভান্স পেমেন্ট করছে এই টাকা তো ফেরত পাবে না, বুঝছেন? তো এটা কি একটা মর্মান্তিক খবর না? অর্থাৎ বাংলাদেশের মুক্তে ফাও অনেকগুলো টাকা এখানে লস হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাট আমি মর্মাহত কিন্তু এই কারণে না, আমি মর্মাহত আসলে অন্য কারণে। সেটা হচ্ছে যে গত মনে করেন যে 15-16 বছর ধরে এই যে আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী লোকজন, এদের সংখ্যা তো আর বাংলাদেশে কম না। আমার কাছে তো মনে হয় যে এদের সংখ্যাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। আর কিছু কিছু লোকের কাজই ছিল সারাদিন এই ভারত কিভাবে বাংলাদেশের উপরে উপনিবেশ তৈরি করছে, এবং শেখ হাসিনা কী কী চুক্তি করে বাংলাদেশকে একেবারে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের আর কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে কোনো কিছুই নাই। এগুলি তো প্রচার করে আসছে, আমরা সেগুলোই তো শুনছি নাকি? আমি মর্মাহত হয়েছে এই কারণে, এই ধরনের যদি কোনো চুক্তিপত্র হয়ে থাকে, শ্রোতামতা যদি কিছু থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল যে ওই ধরনের দাসত্ব চুক্তি যদি কোনো কিছু থাকে সেগুলো বাতিল করা, তাই না? তাহলে বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব যেটুকু নষ্ট হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার হতো। সেগুলো কোনো কিছু না করে উনি বাংলাদেশের অর্থের ক্ষতি করে এই যে টাগবোট কেনার চুক্তি উনি বাতিল করলেন। তো এতে করে দেশের ক্ষতি হলো না? দেশের টাকা ওই দেশে পাচার হয়ে গেল না? অর্থাৎ যেটা অ্যাডভান্স পেমেন্ট করছে সেটা তো ফেরত আসলো না, এটা বাংলাদেশের লস। তাহলে এখানে বীর পুরুষের কোনো কিছু তো আমি দেখতে পাচ্ছি না, এখানে বীরত্বের কোনো কিছু তো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন গত 15-16 বছর কেন শেখ হাসিনা না, আওয়ামী লীগের শাসন যখনই বাংলাদেশে ছিল, অতীতেও প্রত্যেক সময়ই আওয়ামী লীগ বিরোধী লোকজন যারা, যত রাজনৈতিক দল আছে, এমনকি কমিউনিস্ট পার্টিও, এমনকি তথাকথিত বুদ্ধিজীবী যারা নিজেদেরকে নিরপেক্ষ মনে করে, তারাও কিন্তু প্রতিনিয়ত এই অভিযোগ উত্থাপন করতো যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। এখন ভারতের 26 লক্ষ লোক এই কারণে বাংলাদেশে চাকরি করে। এটা তো ওই যে
ওই যে আসিফ নজরুল সাহেব এখন ওই যে বড় একজন উপদেষ্টা, তাই না? এটা তো উনি নিজেও বলছিলেন। কেন এই কথা বলছিলেন? কারণ বাংলাদেশ যদি কিনে ফেলে ভারত, তাহলে বাংলাদেশের অধিকাংশ সেক্টরে চাকরি কারা করবে? ভারতীয়রা করবে। কথায় কিন্তু যুক্তি ছিল, এবং সেই সূত্রেই কিন্তু উনি এই কথাটা বলছিলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট এই যে 9 মাস চলে গেল, আমরা অদ্যাবধি একটা ভারতীয়কে আমরা দেখলাম না যে কোনো জায়গায় চাকরি করছে, তাকে ধরে স্যাক করে পাশায় 2টা লাথি দিয়ে এবং ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো দেখিনি। বরং উল্টে আমরা দেখতে পাচ্ছি এই ভারত কি করছে, ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি যেগুলো আছে সেগুলোকে এই সাম্প্রতিককালে প্রত্যেক দিন ধরে ধরে পাশায় লাথি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তারপরে অপমান অপদস্থ করে তারপরে বর্ডার কাছে এনে ধাক্কা দিয়ে এই বাংলাদেশের মধ্যে ঢুকা ফেলছে। এটা অনেকে সমালোচনা করছে, এটা অমানবিক কাজ করছে, এটা আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত হতে পারে। কিন্তু ভারত কি এখন বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি নিয়ে চলবে নাকি? না, তা তো চলবে না। আমেরিকা যখন কোনো দেশে আক্রমণ করতে যায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন ইরাকে আক্রমণ করছিল বা আফগানিস্তানে আক্রমণ করছিল, আন্তর্জাতিক রীতিনীতি মান্য করে এগুলো করছিল নাকি? না, শক্তিশালীরা কখনো এই কাজগুলো করে না। যদিও অবশ্য আন্তর্জাতিক রীতিনীতি আইন কানুন বহুত আছে, এটা নিয়ে বহুত কথাবার্তা হয়, বাট যখন স্বার্থের ব্যাপার ঘটে তখন এগুলোকে থোড়াই কেয়ার করে, তাই না? তো ভারত যদি মনে করে যে বাংলাদেশে অবৈধ যে বাংলাদেশি যেগুলো আছে এগুলোকে বাংলাদেশে ফেরত পাঠাবে, এখানে বাংলাদেশ সরকারকে তারা জানানোরও প্রয়োজন মনে করবে না, স্রেফ এনে বর্ডার এনে ধাক্কা দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকাবে, তাই না? এবং অনেকে যত কথাই বলছে যে এগুলো বাংলাদেশের না, অমুক সমুক তমুক, কিন্তু ফাইনালি তো দেখা যায় যে তাদের কাছে যে কাগজপত্র বিভিন্ন আছে তার মধ্যে সিংহভাগ লোকজনই তো বাংলাদেশেরই। অর্থাৎ ভারত যে অভিযোগ এতদিন করে আসছিল যে তাদের দেশে অনেক অবৈধ বাংলাদেশি লোকজন আছে, সেটা তো তারা প্রমাণ করে ফেলছে, তাই না? বাট বিপরীতে বাংলাদেশের সরকার এই 9 মাসের মধ্যে একটা ভারতীয় চাকুরিজীবী কোথায় আছে না আছে চাকরি করে ধরে ঘাড় ধাক্কা দিয়ে দরকারে উদম করে রাস্তায় ঘুরাতো, এই বেটা তুই বাংলাদেশে অবৈধভাবে কেন চাকরি করস, একটাও আজ পর্যন্ত দেখলাম না। কিন্তু এই সমস্ত প্রোপাগান্ডা বাংলাদেশের মানুষ কিন্তু খাইছিল। এই যে এই আসিফ নজরুল যখন এই কথাটা বলছিল, কি বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এটা কি খাইছিল না? রাস্তা ঘাটে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু এটা নিয়ে কথা হতো এবং বলতো ভারত বাংলাদেশকে একেবারে দখল করে ফেলছে, তাদের লোকজন সব জায়গায় খালি চাকরি বাকরি করে। অথচ যারা এই আলাপ আলোচনাগুলো করতো না, তারা কোথাও একটা ভারতীয়কে চাকরি করতে দেখে নাই, এবং না দেখা সত্ত্বেও শুধুমাত্র আসিফ নজরুল বলছে, ব্যাস এই হলো বাংলাদেশের পাবলিক। তবে অবশ্যই ভারতীয় লোকজনরা চাকরি বাকরি করে, কারণ ভারত সরকারের পক্ষ থেকে বা তাদের কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশে অনেক প্রজেক্ট প্রকল্প এগুলো করা হয়েছে না, তো এইগুলো সম্পন্ন করতে গেলে ভারতীয় এক্সপার্ট লোকজন লাগে এবং তারা এনে তাদেরকে এখানে কাজে খাটিয়েছে। যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানে একটা বড় অংশই কিন্তু ভারতীয় লোকজনরা কাজ করে, এবং এটা কিন্তু শর্তের মধ্যেই থাকে যে তারা কোনো প্রজেক্ট যখন চালু করবে তখন তাদের দেশের টেকনিশিয়ান, এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এরা এসে কাজ করবে। এটা সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে চায়না বাংলাদেশে অনেক প্রজেক্ট করছে না, এই যে কুয়াকাটার ওইখানে, এই যে পটুয়াখালী, ওই যে কুয়াকাটার পাশে বিশাল ওই যে বিদ্যুৎ কারখানা করছে, তাই না? এই চাইনিজ কোম্পানি, তো সেখানে তো চায়নার হাজার হাজার লোক ওখানে কাজ করে, তাই না? তো চায়না করলেও করে। এমনকি নট অনলি দ্যাট, কোনো এনজিও যখন মনে করেন আমেরিকার কোনো এনজিও বা আমেরিকান সরকার কোনো অনুদান দিল কোনো এনজিওতে কাজ করার জন্য বা কোনো প্রজেক্টে কাজ করার জন্য, তখন কিন্তু আমেরিকা থেকে লোক পাঠায় দেয়, এই যাও তুমি, মানে কয়েকজন লোক পাঠায় দেয়, যাও তুমি এই জায়গায় কাজ করো। এটা আন্তর্জাতিক নিয়ম, ওইটুকি, এর বাইরে কিছু না। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে এই যে এখন এই বাংলাদেশ এমন একটা প্রতিক্রিয়া দেখালো যাতে করে বাংলাদেশ লস খাইল। আমি এখনও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব
যদি ভারত লঙ্ঘন করে থাকে বিভিন্ন রকম চুক্তির মাধ্যমে এই শেখ হাসিনার, সেইগুলো প্রকাশ করা হোক এবং সেগুলো ওয়ান আফটার অ্যানাদার বাতিল করা হোক। নইলে এই যে ভারতে একতরফা খালি তারাই চুক্তি বাতিল করে, ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে, যেটা আমরা জানতাম না। আমরা জানতামই না যে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের পণ্য ভারতের ওই যে এয়ারপোর্ট ব্যবহার করে বিদেশে রপ্তানি করে, এটা কি আমরা জানতাম না। ভারত যখন এটাকে না করে দিল, বন্ধ করে দিল, তখন আমরা জানলাম। এমনকি বাংলাদেশের কয়জন মানুষ জানতো যে বাংলাদেশের পণ্য ভারতের ভূমি ব্যবহার করে ওই যে যায়, নেপালে মাল পাঠায়, তারপরে ওই ভুটানে মাল পাঠায়, কয়জন জানতো? যখন ভারত এটা নিয়ে কথাবার্তা বলল, আমি জানি না এটা বন্ধ করছে কিনা, বাট এখন কিন্তু জানে কি, তাই না? এবং নট অনলি দ্যাট, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত বস্তুতপক্ষে এখনও পর্যন্ত ওই যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের ওই 7 সিস্টার্স অঞ্চলে যে মালামাল নিয়ে যাবে বলে নানা রকম হয়তো প্ল্যান পরিকল্পনা করছিল, ওগুলোর একটাও কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো তারপরেও দেখি মানুষজন ইউটিউবে এসে, ফেসবুকে এসে নানা রকম কথা বলে, এই রেল সড়ক, অমুক রেল সড়ক তৈরি করছে ভারত এটা করার জন্য, ওইটা করার জন্য। আরে ভাই, রেল সড়ক যদি তৈরি করে থাকে, হাইওয়ে যদি তৈরি করে থাকে ভারত বাংলাদেশের মধ্যে, তা এবং সেগুলো দিয়ে যদি ভারত তাদের এই পশ্চিমাঞ্চল থেকে পূর্ব অঞ্চলে তাদের রাজ্যে যদি মালপত্র পাঠায়, তো সেগুলো কি মাগনা পাঠাবে নাকি? অনেকে বলে যে এইগুলো ফ্রি অফ কস্ট পাঠাইতো, কিন্তু একটা দিন আমি যদি যুক্তির ক্ষেত্রে ধরেও নেই, তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে ফ্রি অফ কস্ট পাঠাইতো, কোনো চার্জ দিত না বাংলাদেশকে, তাহলেও ঘটনা কি? ওই রাস্তা বা ওই রেলপথ এইগুলো কি ভারত সরকার নিজেদের পয়সা এগুলো করছে না? এবং বাংলাদেশকে তো এই টাকাগুলো শোধ দিতেও হতো না। তো তাহলে কিভাবে বাংলাদেশ ভারত ফি দিল না? বাংলাদেশ ভারত যে শত কোটি টাকা খরচ করে রেল লাইন বসাতো, রাস্তাঘাট তৈরি করতো, ব্রিজ বানাইতো, তো এই টাকাগুলো তো বাংলাদেশকে দেওয়া লাগতো না। তো ওই জন্যেই মনে হয় পরবর্তীতে এই ভারত থেকে পণ্য যদি পশ্চিমাঞ্চল থেকে পণ্য যদি 7 সিস্টার্সে যাইতো, তখন কি কারণে তারা ফি দিবে? আরে ভাই, রাস্তা তো আমি তৈরি করেছি, আর ওই রাস্তা কি খালি ভারতের যানবাহন ব্যবহার করতো নাকি? না, ওদের সাথে বাংলাদেশের মানুষই তো ব্যবহার বেশি করতো, তাই না? বাংলাদেশের সাধারণ পাবলিক, ব্যবসায়ী, এরাই তো বেশি ব্যবহার করতো। তো ভারত একটা রাস্তা বানিয়েছে বলে খালি ভারতের গাড়িই যাইতো, বিষয়টা তো এরকম না। আর ওখানে শত কোটি টাকা তারা খরচ করলো, যা নাকি বাংলাদেশে একটা পয়সাও তাদেরকে দিবে না। তো এরপরে ভারত যদি বলে যে এখান থেকে আমাদের গাড়ি টাড়ি যাবে একটা নির্দিষ্ট সময়, হয়তো 10 বছর বা 15 বছর বা 20 বছর যাবে, আমরা কিন্তু কোনো ট্রান্সফার ফি দিতে পারবো না, ট্রান্সপোর্টেশন ট্রানজিট ফি আমরা দিতে পারবো না। এটাতে তো যুক্তি আছে ভাই, তারা শত কোটি টাকা খরচ করে রাস্তা, রেলপথ, ব্রিজ বানালো, তো তারপরে আবার তাদেরকে আবার ট্রানজিট ফি দিতে হবে কেন? এটা তো আমার মাথায় ঢোকে না। তথ্য গোপন করে এই বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে এই যে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলে। আমি আসলে ভারতের পক্ষে কথা বলছি না ভাই, আমি আসলে ফ্যাক্ট বলছি। এখানে আমার কথা যদি একটা ফ্যাক্ট, এখন কারো না পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, তাই না? এর এই না যে আমি ফ্যাক্ট বলে আমি তার পক্ষে কথা বলছি, জি না। আমার ভারতের প্রতি অত পীড়িত নাই, ক্লিয়ার? তো এখন ভারত যে কাজটা করছে আমাকে তো সেটা বলতে হবে রে ভাই। ভারত ট্রান্সশিপমেন্ট দিয়েছে, বাংলাদেশের মানুষ এটা গোপন করে গেছে, শেখ হাসিনা পর্যন্ত গোপন করে গেছে। কেন গোপন করে গেছেন কেন? এইগুলো বলে দিলে কি আপনার শেখ হাসিনার কি বদনাম হয়ে যেত? অথবা কি হতো? এগুলো গোপন করছে কেন? আপনি চিন্তা করে দেখছেন, বাংলাদেশের মানুষের তো, সাধারণ মানুষের তো বটেই, এমনকি যারা দেশ চালায়, বড় বড় নেতা, তাদের মধ্যেও কি ভয়ঙ্কর রকমভাবে হীনমন্যতা, যে সুবিধা ভারত থেকে তারা নিত তা কোনো স্বীকার করতো না। হয়ারাজ ভারত যে কর্মকাণ্ড করছে, যার সুবিধা ভারত এখনো পর্যন্ত নিতে পারে নাই, সেটা ফলাও করে প্রচার করে বলে যে বাংলাদেশ ভারত কিনে ফেলছে। আবার বলে যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করতে গেলে তারা কোনো ফি দিত না। কেন ফি দিবে? তারা রাস্তাঘাট তৈরি করে দিবে, তাই না? এই যে বেনাপুল থেকে এই যে মোংলা পোর্ট পর্যন্ত একটা ইয়ে বানিয়েছে, রেল সড়ক বানিয়েছে। তা পুরো টাকা কারা দিয়েছে? পুরো টাকা দিয়েছে ভারত। তো বাংলাদেশ কি এই টাকা শোধ দিবে নাকি? না।
তাদের বক্তব্য হচ্ছে আমরা এই টাকা টুকা দিয়ে রেল সড়ক তৈরি করলাম, আমরা মোংলা পোর্ট ব্যবহার করে আমরা একটু মালামাল আমদানি করব। এই হয়তো এখানে একটা ক্লজ বা শর্ত থাকতে পারে যে 10 বছর বা 15 বছর বা 20 বছর ধরে আমি কিন্তু কোনো ট্রানজিট ফি দেবো না। অর্থাৎ এই সময়ে ওরা যে এখানে টাকাটা খরচ করছিল যাতে করে কিছুটা উসুল হয় এবং তারপরে ট্রানজিট ফি চালু হবে, তাই না? এটাই লজিক্যাল না? কিন্তু এই লজিক্যাল কথা কি বাংলাদেশের কোনো মানুষ কখনো বলে? বলে না। খালি তারা বলবে ওরা রেল সড়ক বানিয়েছে, ওরা রাস্তা বানিয়েছে, ব্রিজ বানিয়েছে, ওদের গাড়িতে করে মালামাল ওরা ওই 7 সিস্টার্সে নিয়ে যাবে, কোনো ট্রানজিট ফি দিবে না, বুঝছেন? আমি তাদেরকে বলতে চাই ওই রাস্তাঘাটগুলো কি বাংলাদেশ সরকার তৈরি করছে যে বাংলাদেশ সরকার তাদের কাছে ট্রানজিট ফি দাবি করতে পারে? মিথ্যা ভুয়া প্রোপাগান্ডা দিয়ে একটা দেশের জাতিকে যে কিভাবে পঙ্গু করা যায়, উত্তেজিত করা যায় এবং অতঃপর গোটা দেশটাকে সারকার করে দেয়া যায়, গোটা পৃথিবীতে তার উৎকৃষ্ট নমুনা হলো এই বাংলাদেশ। দেখেন এতদিন পরে এসে কথা নাই বার্তা নেই বীরপুরুষত্ব দেখাচ্ছে যে ভারতের সাথে চুক্তি বাতিল করলাম। কেন? কারণ ভারত একের পর এক নানা রকম সুবিধা বাতিল করছে। খেয়াল করে দেখেন ভারত যে সমস্ত সুবিধা বাতিল করছে, যেমন ট্রান্সশিপমেন্ট, তাই এটা বাতিল করছে না? তো ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, তারপরে স্থলবন্দর দিয়ে যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশ করতো এটাও বাতিল করছে। লস কি ভারতের না বাংলাদেশের বেশি বলেন তো? একেবারে 90% লস বাংলাদেশের, আর ভারতের 10% লস হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একেবারে ভারতের মোটে লস হয় নাই তা না, কিন্তু 100 টাকার মধ্যে লস হয়েছে ভারতের 10 টাকা, বাংলাদেশের 90 টাকা। ক্লিয়ার? এর বেশি কিন্তু কিছু না। কিন্তু এখন বাংলাদেশ যে দুইটা ছোট ছোট টাকবোট বানানোর অর্ডার দিয়েছিল সেটা যে বাতিল করে দিল, তো বাংলাদেশ যে টাকা তাদের পরিশোধ করছে অ্যাডভান্স হিসেবে, সেই টাকা কি ফেরত পাবে? না, পাবে না। লস এখানে কার বেশি হলো? বাংলাদেশের। যা পেমেন্ট করেছিল পুরাই ফিজাবিলিল্লাহ, একেবারে পুরাই ফিজাবিলিল্লাহ। তো কি ভারত লাভ করে গেল না? পরিশেষে আমি আবারও এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে দয়া করে বাংলাদেশকে যে বিক্রি করে দিছিল শেখ হাসিনা, সেই চুক্তিগুলো কোথায়? এই যে আসিফ নজরুল সাহেব, আপনি তো বড় উপদেষ্টা, আমাদেরকে দয়া করে একটু দেখান। 26 লক্ষ ভারতীয় চাকরি করে তার অন্তত 2600 লোককে হাজির করেন যে এই লোকগুলো ভারতের এরা বাংলাদেশে চাকরি করতো, এবং একই সঙ্গে দেখান যে ভারত কোন কোন চুক্তি দিয়ে বাংলাদেশকে কিনে নিয়েছিল। এইসব আজকে এই মিডিয়ার যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি তো তখন এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছিলেন, তাই না? বাংলাদেশের মানুষ অলরেডি জেনে গেছে প্রকৃত সত্য, এবং আপনাদেরকে এখন মিথ্যাবাদী, জোচ্চোর, প্রতারক ছাড়া আর কিছুই মনে করে না, বুঝছেন? এটাই বাস্তবতা। তো যাই হোক, বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ। ওই মিথ্যা কথা যদি জেনেও থাকে বাংলাদেশের মানুষ যে এতদিন প্রোপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা কথা প্রচার করছে, এরপরেও বাংলাদেশের মানুষ দেখা যাবে অনেক মানুষ আছে ওটাই বিশ্বাস করবে। এরপরে যত তথ্য প্রমাণ হাজির করা হোক না কেন, বাংলাদেশের মানুষের সাইকোলজিটাই এরকম। কারণ এই সাইকোলজিটা তৈরি হয়েছে কিন্তু ধর্মের ভিত্তিতে। অর্থাৎ যে কোনো প্রকারে হোক, অজুহাত তৈরি করে হোক, ভারতকে ঘৃণা করতে হবে, হিন্দুদের ঘৃণা করতে হবে, কারণ এটা ধর্মীয় একটা দায়িত্ব, এবং এর দ্বারাই বাংলাদেশের মানুষের মনোজগৎ চালিত হয়। এখন এইটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন? এইটা কি ওই নিষেধাজ্ঞা দিয়ে গুলি বন্দুক মেরে যুদ্ধ করে কি এটাকে মানে চেঞ্জ করা যায় নাকি? না, এটাকে চেঞ্জ করতে গেলে একমাত্র শিক্ষাই হতে পারে উৎকৃষ্ট উদাহরণ বা উৎকৃষ্ট পন্থা। বাট বাংলাদেশে আপনি তো সেই শিক্ষা দিতেও পারবেন না, কারণ শিক্ষার সিস্টেমটাই তো এলোমেলো করে ফেলছে, তাই না? এমন শিক্ষার সিস্টেম এখন চালু করছে যাতে করে তারা একেবারে শৈশব থেকেই ওই বিজাত মানে ওই অমুসলিম যারা আছে তাদের ঘৃণা করতেই তারা শেখে একেবারে ছোটোবেলা থেকে। অনেকটা ওই যে গাজায় যে শিশুদেরকে স্কুলে শিক্ষা দেওয়া হতো না, সেখানে ইহুদিদেরকে ঘৃণা করার শিক্ষাটা দিয়েই তাদেরকে মানুষ করা হয়। ওই যে পরবর্তীতে যখন ওই যে ওই ইসরায়েল যখন ওখানে বোমা টোমা মারে, তখন অনেক নারী শিশু মারা যায় না, বিশেষ করে ছোটো ছোটো শিশু মারা যায়। তো দেখতে কিন্তু খুবই মর্মান্তিক মনে হয়, কিন্তু ইসরায়েলের যুক্তি কি? ইসরায়েলের যুক্তি হচ্ছে, যদিও এটা খুবই মর্মান্তিক এবং এই ধরনের যুক্তি না দেওয়াই উচিত, খুবই অমানবিক,
তারপরেও তারা কিন্তু যুক্তি দেয়, এবং যেটা কিন্তু বাস্তব, যে ওগুলো সব কেউটে সাপের বাচ্চা, ও বড় হইলে সব কেউটে সাপ হবে। বোঝা গেছে? ধন্যবাদ।